হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ হচ্ছে পর্ব 4। এর আগের যে পর্ব 3টি ছিল সেই 3টে পর্বে আমরা তোমাদের ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন অধ্যায় থেকে এসএকিউ, এমসিকিউ এবং 2 নম্বর 3 নম্বরের 15 দাগের পর্যন্ত অনেকগুলো প্রশ্ন তোমাদের সলভ করে দিয়েছি। একেবারে সাজেশন সহ তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সহ আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে অর্থাৎ পর্ব 4-এ আমরা 16 থেকে যতদূর পর্যন্ত আছে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে আলোচনা করব। তো তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে এবং প্রয়োজনে তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলি খাতায় লিখে নাও, কারণ এগুলো থেকেই তোমাদের মাধ্যমিক টেস্টে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো দেখো 16 দাগের প্রশ্ন, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার শর্ত সহ সমিত সমীকরণ লেখো, সাথে আছে এলপিজির একটি ব্যবহার লেখো। এটা 2+1 ছিল, মোট 3 নম্বর ছিল। তো প্রথমে আমাকে কন্ডিশনটা লিখতে হবে যে শর্তটা কি। নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়। এটা তুমি শর্তটা লিখলে। এবার এখানে লিখতে হবে আমাদেরকে কি সমীকরণ। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাসিটিলিন এবং সেই অ্যাসিটিলিনটার সাথে কার দ্রুত বিক্রিয়া হবে? হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া। তাহলে উপরে রাখলাম হাইড্রোজেন আর নিচে হচ্ছে নিকেল অনুঘটক, তার সাথে তাপমাত্রা থাকছে 160। এবার 160 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা থাকছে তখন কি হবে না, এই যে হাইড্রোজেন আছে সেটা কি হবে, একটা যুক্ত হয়ে যাবে, এর সাথে একটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যেটা তৈরি করবে সেটা হচ্ছে C2H6 বা CH3 উৎপন্ন করবে, অর্থাৎ যেটাকে আমরা বলি কি ইথেন। ঠিক আছে, আচ্ছা এরপর এলপিজির একটা ব্যবহার তোমরা প্রত্যেকে জানো। এলপিজির ব্যবহারটা লিখি নিয়ে, রান্নার কাজে ব্যবহার করা হয় এলপিজি কে, বা জ্বালানির কাজে ব্যবহার করা হয়, লিখতে পারো। 17 দাগের প্রশ্ন দেখো, এই ধরনের প্রশ্নগুলো টেস্ট পেপারে কিন্তু প্রচুর পাবে এবং মাধ্যমিকেও এসে থাকে। তো দেখো প্রথম প্রশ্ন দিয়েছে অ্যাসিটিলিন, তাই তো H3 মানে অ্যাসিটিলিন। তো তার সাথে পিডি মানে প্যালাডিয়াম প্লাস BSO4 বেরিয়াম সালফেট আছে, তাহলে কি উৎপন্ন হবে? এটা যদি থাকে এবং হাইড্রোজেন আছে, নিচে দেখো H2 আছে হাইড্রোজেন, তাহলে কি উৎপন্ন হবে? এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখো এই যে দুটো হাইড্রোজেন থাকলেই এর সাথে একটা যুক্ত হয়ে যাবে, এর সাথে একটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গাতে উৎপন্ন হবে কি CH2 ডবল বন্ড CH2 উৎপন্ন হবে। তাহলে এই জায়গাতে এটা উৎপন্ন হলো, তাহলে এ কে শনাক্ত করো মানে কি, মানে এটা কি লিখবো CH2 ডবল বন্ড CH2, যেটা নাম হচ্ছে ইথিলিন। এবার দেখো বিতে আছে, বিতে অ্যাসিটিলিন আছে এবং অ্যাসিটিলিনে দেখো নিকেল Ni আর 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা H2 আছে। আমরা একেবারে দেখলাম এটা কি তৈরি হয়, ইথেন তৈরি হয়। তাহলে CH বন্ড CH3 বন্ড CH3 আগের যে রিঅ্যাকশনটা দেখলাম সেখানেই হয়। ঠিক আছে, আর লাস্টেরটা দেখো সিতে আছে, মানে বিটা তোমার তাহলে কি ইথেন হয়ে গেল। সিতে আছে দেখো 2CH4 মানে কি 2 অণু CH4 আছে, মিথেন আছে। সেটাকে যদি আমরা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই তাহলে কি উৎপন্ন হবে? এখানে ডাইরেক্ট উত্তরটা করে দিয়েছি, এটা সি হতো, মানে এখানে তোমার সিটা উৎপন্ন হবে, এখানে কার্বনটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমার অ্যাসিটিলিন উৎপন্ন হবে। দেখো এখানে যখন তুমি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে তখন কি তৈরি হয়ে যায়, এখানে C+3H2 দিয়েছে, তো এখানে সি এর জায়গায় কি হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে, CH ট্রিপল বন্ড CH উৎপন্ন হবে। ঠিক আছে, এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে অ্যাসিটিলিন আর হাইড্রোজেন উৎপন্ন করে। এবার হচ্ছে 18 দাগের, দেখো 18 দাগের এই বিক্রিয়াগুলো প্রত্যেকটা খাতায় লিখে নেয়, এগুলো মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় আসে। এখানে দেখো CH2 আছে ডবল বন্ড CH2, এবার উপস্থিতি আছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আর Br2 আছে। এবার এরকম যখন হয় তখন কি হয় না, এই যে নিচের Br2 আছে সেই Br2 একটা Br এর সাথে যুক্ত হয়ে যাবে, একটা Br এর সাথে যুক্ত হবে, সহজভাবে মুখস্থ রাখার জন্য। তাহলে দেখো এখানে লিখে দিয়েছি যে CH2Br আর CH2Br, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল কারণ একটা করে Br যুক্ত হয়ে গেল, জায়গা কমলো। তাহলে নামটা দিয়ে দেবে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন, কারণ দুটো কার্বন আছে ওই জন্য ইথেন। ঠিক আছে, আর দুটো ব্রোমিন আছে ওই জন্য ডাইব্রোমো। বোঝা গেল? এই বিক্রিয়াগুলো একটু মুখস্থ রাখতেই হবে এই অধ্যায় থেকে। এরপর 19 দাগে দেখো, থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমার কাকে বলে? উদাহরণ দাও। নর্মাল কোশ্চেন, যেসব পলিমার তাপ প্রয়োগে নমনীয় হয় কিন্তু তাপ অপসারণ করলে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, এই প্রক্রিয়া বারবার সম্পন্ন করলেও পলিমারের ধর্ম অপরিবর্তিত থাকে, সেগুলোকে থার্মোপ্লাস্টিক বলা হয়। যেমন ধরো পলিথিন, পলিফিনাইল ক্লোরাইড মানে পাইপ গুলো। ঠিক আছে, তো থার্মোপ্লাস্টিক হচ্ছে যেগুলোকে তুমি তাপ দাও, ঠিক আছে, তাপ দিয়ে কি হয়, গলে যায়, নরম হয়ে যায়। আবার তুমি তাপ সরিয়ে নাও, অর্থাৎ কিছুক্ষণ ঠান্ডা করো, ঠান্ডা করার পর পুনরায় আবার শক্ত হয়ে যায়। আবার যদি তুমি তাপ দাও আবার গলে যাবে, আবার ঠান্ডা করে দাও, আবার তোমার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। এইভাবে বারবার করতে থাকার ফলেও কি হয়, সেগুলোর কোনো অবস্থার পরিবর্তন হয়, মানে সেগুলোর যে ধর্মটা সেটা কোনো পরিবর্তন ঘটে না, সেগুলোকে বলে থার্মোপ্লাস্টিক। এই যে কয়েকটা উদাহরণ। আর থার্মোসেটিং প্লাস্টিক মানে হচ্ছে যেসব পলিমার তাপ প্রয়োগে নমনীয় হয়
তাপ অবসান করলে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, কিন্তু দ্বিতীয়বার যখন তুমি তাপ প্রয়োগ করবে তখন আর সেটিকে নমনীয় করা যাবে না। সেটাকে বলা হয় থার্মোসেটিং পলিমার। যেমন ধরো ইথোক্সি রেজিন, ফেনল ফর্মালডিহাইড রেজিন, বিভিন্ন রেজিন গুলো। আচ্ছা, এরপরে দেখো 20 দাগের প্রশ্ন। বলা হচ্ছে যে C3H6O আণবিক সংকেত, এইটাই পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে, এটাই আসবে, মানে C2H6O নইলে C3H6O। এই আণবিক সংকেত বিশিষ্ট পরস্পরের সমবায়ু দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লেখো। ঠিক আছে, তো সমবায় গঠন সংকেত মানে তোমার কি, যে গঠনটা তোমার একই রাখতে হবে, মানে তোমার সংকেত যেটা সেটা একই থাকবে, নামগুলো আলাদা থাকবে। দেখো এটাকে তুমি ভেঙে, মানে C3H6O মানে কি, 3টি কার্বন আছে, 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, সেটাকে তুমি ভেঙে এভাবে লিখতে পারো যে CH3CH2CH2। কারণ এখানে দেখো কটা কার্বন আছে, একটা দুটো তিনটে, আর হাইড্রোজেন কটা আছে, প্রথমে তিনটে, দুটো পাঁচটা, লাস্টে একটা ছটা, আর অক্সিজেন একটা আছে। তাহলে এটাকে ভেঙে তুমি এইভাবে লিখতে পারো, মানে এমন ভাবে লিখবে যেন একটা আলাদা করে গ্রুপ তৈরি করে, অ্যালকিল গ্রুপটা মানে তোমার যে গ্রুপটা আছে লাস্টে আলাদা তৈরি করে। দুবারের ক্ষেত্রে দুরকম। আবার তুমি যদি এভাবে ভাঙো এটাকে, যে CH3CO CH3, এবারে দেখো একটা গ্রুপ তৈরি করেছে কি CO, আর একবারে তৈরি করেছিল CHO। তাহলে দুবারে দুরকম গ্রুপ তৈরি করবে, কিন্তু সংকেতটা একই, যতগুলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে ততগুলোই থাকবে, নামটা হবে আলাদা। প্রথমবারের ক্ষেত্রে প্রোপানেল, দ্বিতীয়বারের ক্ষেত্রে প্রোপানল। আবার এই যে প্রশ্নটা 21 থাকে, এটা দেখো C2H6O, এই দুটোর মধ্যে একটা দেয়, বইয়ে দুটোই দেখলাম, তো C2H6O। এবার এই দুটোর গঠন সংকেত লিখতে হবে, বিশিষ্ট দুটি জৈব যৌগ গঠন সংকেত লেখো। তুমি এটাকে এভাবে লিখতে পারো, কার্বন সংখ্যা কটা আছে, দুটো, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। তাহলে তুমি লিখতে পারো যে CH3CH2OH, এইভাবে একটা গ্রুপ বানালে, মানে OH এর একটা গ্রুপ। আবার এটাকে ওইভাবে লিখতে পারো যে CH3OCH3, তাই তো। এখানে দেখো কার্বন সংখ্যাটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, একটা দুটো কার্বন, আর তিন তিনে 6টা কার্বন, 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এটার নাম হচ্ছে ইথানল, এটার নাম হচ্ছে মিথোক্সি মিথেন। ঠিক আছে, এই গেল তোমাদের এখানে সমবায়ব থেকে প্রশ্ন, এই দুটোর মধ্যে থেকে আসে বেশিরভাগ। এবার হচ্ছে দেখো 22 দাগের প্রশ্ন, যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল ও ইথোনোইক অ্যাসিডকে একত্রে মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। এই যে ইথানল আর ইথোনোইক অ্যাসিড একসাথে, তার মানে আমাকে বুঝিয়ে যেতে হবে যে এটা এস্টারিফিকেশন বিক্রিয়া। এবার দেখো এখানে প্রথমে লিখে দিতে হবে যে H2SO4 এর উপস্থিতিতে ইথানলের সঙ্গে ইথোনোইক অ্যাসিড উত্তপ্ত করলে ইথাইল মানে অ্যাসিডেট এস্টার ও জল উৎপন্ন হয়। এবারে দেখো ইথানল আর ইথানোইক অ্যাসিড, এই যে ইথানল তোমাকে সংকেতটা অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে ইথোনোইক অ্যাসিড, দুটোর মিশ্রণ বলেছে। ঠিক আছে, দুটোর মিশ্রণ বলেছে, ওই জন্য যোগ চিহ্ন দেওয়া আছে। এবার এই দুটোর মিশ্রণকে আমি তাপ দেবো, ওই জন্য ডেল্টাটাকে এখানে ব্যবহার করা হয়েছে। কিসের উপস্থিতিতে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় দেখো গাঢ় H2SO4 লেখা আছে, এর উপস্থিতিতে যখন তুমি তাপমাত্রা দেবে তখন কি হবে না, এর C2H5টা এর সাথে যুক্ত হয়ে যাবে, আর এর Hটা এর সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই মানে এই Hটাকে, প্রথমবারের যে Hটা রয়েছে সেটাকে প্রতিস্থাপন করে এই জায়গাতে ঢুকে যাবে C2H5, আর এইখানে Hটা কি হবে, ঢুকে এই যে C2H5 ছিল এটা সরে গিয়ে ওই জায়গাতে হয়ে যাবে H। তাহলে ওখানে H প্লাস H2 মানে OH মানে হবে H2O, আর প্রথমবারের ক্ষেত্রে CH3 সিরাপ হলো C2H5, হয়ে গেল। এটাকে স্টার বলে। এবার হচ্ছে 23 দাগের প্রশ্নটা মাধ্যমিক 2020 সালে প্রশ্নটা এসেছিল, কি করে করবে এই ধরনের প্রশ্নগুলো। দেখো দুটি ভিন্ন জৈব, একটা আছে A একটা আছে B, একই আণবিক সংকেত, মানে সমবায়ের যে প্রশ্নগুলো হয় সেরকম, আণবিক সংকেত কিন্তু একই, C2H6O। ঠিক আছে, এই C2H6O যখনই তোমার মাথাতে আসবে, মানে যখনই এই প্রশ্নটা দেবে তোমার কিন্তু মাথায় আসতে হবে যে একটা ইথানল হবে আর একটা মিথোক্সি মিথেনই হবে। তো বলছে এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, এটা কন্ডিশন দিয়েছে। তো বলছে এ আর বি দুটি দুটির গঠন সংকেত লেখো। এবং নিশ্চয়ই তুমি এ আর বি গঠন সংকেত পারবে, কারণ C2H6O কে ভাঙলে আমরা কি পাই, একটা ইথানল পাই আর একটা মিথোক্সি মিথেন পাই। আমরা এই যে আগের যে প্রশ্নটা ছিল সেখানেই দেখলাম, এই যে ঠিক আছে C2H6O কে ভাঙলে একটা ইথানল পাচ্ছি, একটা মিথোক্সি মিথেন পাচ্ছি। তাহলে এই জায়গাটা দেখেই তুমি বুঝতে পারবে যে এ আর বি কি গঠিত হবে। এবার সেই জায়গাতে ইথানল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু মিথোক্সি মিথেন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, এটা একটা কন্ডিশন। এবারে প্রশ্নটা আরেকটা বলেছে যে এর সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া কি উৎপন্ন হয়। এবার এখানে ধরো এটা আছে ইথানলের সঙ্গে সোডিয়ামে যখন তুমি বিক্রিয়া করাবে, এই এইচটা কি হবে, সরে চলে আসবে, সেই জায়গাতে এনে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে, CH3CH2, এইচ তারপর আছে ও, আর এইচ এর জায়গায় এন এ ঢুকে যাবে, এখানে এন এ রেখে দিলে, আর এইচটা বেরিয়ে হাইড্রোজেন, ওই সাইডে হাইড্রোজেন উৎপন্ন করবে। এই গেল। এবার হচ্ছে 24 দাগের প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো বারবার যখন তুমি প্র্যাকটিস করবে অটোমেটিক এগুলো হয়ে যাবে। ঠিক আছে, মুখস্থ করার খুব একটা প্রয়োজন নেই। ABC 3টি যৌগকে শনাক্ত করো। এবার এখানে আছে কি CH3CH2OH। এবারে এটা আছে তোমার ইথানল। তাহলে ইথানলকে যখন তুমি H2SO4 দেবে, এটা গাঢ় H2SO4, ঠিক আছে, তাপমাত্রা হচ্ছে 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস।
নিয়ে তৈরি হবে এ। কিন্তু এটা কি, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে ইথানলের সাথে H2SO4 দিলে আমার কি তৈরি হয় এই তাপমাত্রাতে, কি হবে ইথানলের সঙ্গে যখন দিবে তখন তুমি এই এ তে কি তৈরি উৎপন্ন হবে, CH2 ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে, অর্থাৎ C2H4 উৎপন্ন হবে। ঠিক আছে, মিথ ইথ ইন, এটা হচ্ছে মিথেন উৎপন্ন হবে। C2H4 উৎপন্ন মিথ, এটা তোমার হচ্ছে মিথ ইথ। ঠিক আছে, আর এন ইন মিথিন উৎপন্ন হচ্ছে, তো এটা উৎপন্ন হবে। আর এইটাকে যদি আবার Br2CCl4 দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে, তাহলে এই যে Br2 এটার সাথে একটা যুক্ত হবে, এটার সাথে একটা যুক্ত হবে, তাহলে উৎপন্ন কি হবে CH2Br আর ডবল বন্ডটা কেটে হয়ে যাবে সিঙ্গেল বন্ড। আবার বি এর সাথে যদি H2Ni দেওয়া হয় 200°C তাপমাত্রায় তাহলে কি উৎপন্ন হয়, সেই বিক্রিয়াগুলো ঘুরে ফিরে আসছে। কিন্তু তাপমাত্রা দেখো একেবারে কিন্তু এখানে 160 ছিল, এবারে 200। আমি বলেছি তাপমাত্রা ভ্যারি করতে পারে একটু আধটু। তো নিকেল চূর্ণ যখন দেওয়া হবে হাইড্রোজেনের উপস্থিতি, তখন কি হবে, হাইড্রোজেনটা তোমার যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, বি এর সাথে মানে বি যে যৌগটা আমি পেলাম এইটা তার সাথে যুক্ত হয়ে যাবে, আর এক্ষেত্রে কিন্তু ব্রোমিন বেরিয়ে যাবে। যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3। বোঝা গেল, এইভাবে করতে হয়, যে আমাকে মনে রাখতে হবে যে কোনটা দিলে কি তৈরি হবে। এবারে দেখো 25 দাগের প্রশ্ন, এবার বলে রাখি এই ধরনের প্রশ্নগুলো অনেকেই মনে করেন যে মাধ্যমিক পরীক্ষায় এত সহজ প্রশ্ন দেবে না, যে কার্যকরীমূলক কাকে বলে, হ্যাঁ উদাহরণ দাও, কিন্তু এগুলোই মাধ্যমিক 2020-তে দিয়ে দিয়েছিল, যে কারণে অনেক ছাত্রছাত্রী কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে। তো দেখো এখানে দেখো জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরীমূলক বলে, মানে যেগুলো লেগে থাকে, যেমন ধরো CH3 CH2 COOH, তাহলে এখানে যে এখানে এই যৌগটার ধর্মটা নিয়ন্ত্রণ করে কে, পুরো ধর্মটা নির্ভর করে COOH এর উপর, এই গ্রুপটার উপর, অ্যালকিল গ্রুপটার উপর, তাহলে ওইটাই হচ্ছে তোমার কার্যকরী মূলক, এই মূলকটার উপর। ঠিক আছে, তো তুমি এখানে লিখতে পারো মানে অ্যালকোহলের কার্যকরী মূলক কি ওই, তুমি লিখতে পারো যে উইক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH। ঠিক আছে, তুমি অন্যান্য উদাহরণগুলো দিতে পারো। এই গেল তোমাদের 25 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে 26 থেকে প্রশ্ন দেখে নাও, পলিমারাইজেশন কাকে বলে উদাহরণ দাও। তো যে পদ্ধতিতে নিম্ন আণবিক ভর বিশিষ্ট, এই কথাগুলো লিখতে হবে, নিম্ন আণবিক ভর বিশিষ্ট সরল জৈব যৌগকে বিশেষ প্রক্রিয়ায় উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহদাকার জৈব যৌগে পরিণত করা হয় তাকে পলিমারাইজেশন বলে। খুবই সহজ, যে পলিমারাইজেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমি কি করব না, নিম্ন আণবিক ভর বিশিষ্ট সরল জৈব যৌগ, অর্থাৎ সরল জৈব যৌগ যেগুলোর আণবিক ভর কম সেগুলোকে উচ্চ আণবিক ভর, মানে যে আণবিক ভর বেশি এমন বড় জৈব যৌগে পরিণত করব, সেটাকে বলা হয় পলিমারাইজেশন। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এটা বিক্রিয়াটা আমি লাস্টে বোঝাচ্ছি। এরকম একটা আছে, পলিথিনের পলিমারাইজেশন ঘটিয়ে পলিথিন, ইথিলিনের পলিমারাইজেশন ঘটিয়ে পলিথিন তৈরি করা হয়, আমরা যে পলিথিনগুলো ব্যবহার করে থাকি। এবার দেখো 27 দাগের প্রশ্ন, কার্যকরী মূলক ঘটিত সমবায়তার উদাহরণ দাও। এগুলো আছে টেস্ট পরীক্ষায়, টেস্ট পেপারও দেখা যায়। তো এটার উত্তরটা হবে যে ইথানল ও মিথক্সি মিথেনের আণবিক সংকেত, এটা আমরা আগেও বললাম C2H6O, কিন্তু এদের যে কার্যকরী মূলক আলাদা, তাই তো। এটাকে যখন আমরা ভাঙছি, যে ইথানল যখন আমরা ভাঙলাম, ঠিক আছে, যে কি উত্তরটা হলো CH3CH2OH। ঠিক আছে, এই যে আমি এখানে করেছি ইথানল, আর মিথক্সি মিথেনের কি CH3OCH3, এদের এটা হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে, দেখো এর যে গ্রুপ সেটা আলাদা, আবার এর যে গ্রুপ সেটা আলাদা, তো এটাই হচ্ছে তোমার কার্যকরী মূলক, যেখানে গ্রুপ দুটো আলাদা আলাদা হবে। আচ্ছা, আর একটা গঠনগত আছে, গঠনগত সমবায়তা, যেখানে তোমার গ্রুপগুলো একই থাকবে, শুধু জায়গাগুলো মানে ওরা যুক্ত যে যত নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে সেইগুলো আলাদা আলাদা জায়গা হবে। ধরো এক প্রথমবারের ক্ষেত্রে ওই যুক্ত আছে 1 নম্বর কার্বনের সাথে, তারপরে বারে যখন করবে তখন 2 নম্বর কার্বনের সাথে ওই যুক্ত থাকবে, সেটা গঠনগত সমবায়তা। আচ্ছা, 28 থেকে প্রশ্ন, ইথাইল অ্যালকোহলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কি ঘটবে। ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে ইথিলিন উৎপন্ন হবে, এটা ইথিলিন। ঠিক আছে, আমি এটাকে ইথিন বলছি না, ইথিলিন। তো দেখো এটা আছে আমার কি ইথাইল অ্যালকোহল, তুমি সংকেতটা লিখে নিলে, যখনই বলবে ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 যখনই দিচ্ছ তোমার তখন মাথায় নিশ্চয়ই চলে আসবে, এই বিক্রিয়াটা আগেও করলে, বারবার প্র্যাকটিস করলে হয়ে যায়। 170 তাপমাত্রা দিলে তখন কি হবে, H2SO4 দিলে কি হবে, এটা কি হবে, ভেঙে যাবে, তাই না, এটা ভেঙে যাবে, কি তৈরি হবে, CH2 ডাবল বন্ড CH2 তৈরি হবে। ঠিক আছে, এটা H2 আর OH, যেটা জল হয়ে বেরিয়ে যায়, এটা লেখার দরকার নেই, আমাদের মেন যে যৌগটা তৈরি হচ্ছে সেটা লিখলেই হবে। এবারে দেখো অবস্থান গঠিত সমবায়তা, যেটা আমি বলছিলাম, সরি এটা গঠনগত না, গঠনগত তো ওটাই। অবস্থানগত সমবায়তা বলতে একই গঠন কাঠামো বিশিষ্ট কার্বন শৃঙ্খল যৌগে একই কার্যক্রমমূলক বিভিন্ন যে অবস্থানের জন্য সমবায়তা তৈরি করে। যেমন ধরো এটাই বোঝাচ্ছিলাম আমি, এটা ওটা গঠনগত নয়, অবস্থানগত, যে CH3 CH2 CH2OH। দেখো এবারে এখানে কার্বন সংখ্যা দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর,
দেখো এই OH-টা প্রথমবারের ক্ষেত্রে 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, আবার দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখো CH2 CHOH CH3 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন, এই OH-টা এবারে 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে একই গ্রুপ থাকবে কিন্তু কার্বন মানে অন্য নম্বর সাথে যুক্ত থাকবে গ্রুপটা, ঠিক আছে, অবস্থানটাও চেঞ্জ থাকবে, পরিবর্তন থাকবে, সেটাকে আমরা বলবো তোমার গঠন অবস্থানগত সমবায়তা। আচ্ছা 30 দাগের প্রশ্ন যে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর এমন একটি করে পলিমারের উদাহরণ দাও। জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে তোমরা একটু পড়ে নেবে, উদাহরণটা পলিল্যাকটিক অ্যাসিড, আর জৈব অভঙ্গুর পলিভিনাইল ক্লোরাইড। কারণ এটা আমি এই কারণে বলছি পড়ে নেবে, কারণ আমি আগের যে ভিডিও ছিল পরবর্তীতে সেখানে মনে হয় এটা বলে দিয়েছি। সমগণীয় শ্রেণী কাকে বলে? সমগণীয় শ্রেণী এটা একটু পড়ে রাখবে উদাহরণ। আমি এই ধরনের প্রশ্নগুলো দিয়েছি কারণ যখন আমি দেখলাম যে আয়ন কি, হ্যাঁ, বা তোমার অ্যালকিল গ্রুপ কি, সেই ধরনের প্রশ্নগুলো আসছে, তখন এগুলো দেবে না এমন কোনো কথা নয়, এগুলো দিতে পারে। একই উপাদান মৌলসমূহের দ্বারা গঠিত, একই সংকেত দ্বারা প্রকাশযোগ্য, অভিন্ন কার্যকরী মূলক সমধর্মী যৌগসমূহকে ভর ভিত্তিক ক্রমে সাজালে দুটি সদস্যের মধ্যে CH2 ব্যবধান বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে সমগণীয় শ্রেণী বলে। একটু ভাষাটা কঠিন আছে, ঠিক আছে, মানে বলতে চাইছে যে একই উপাদানের মৌল, মানে ধরো কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, ঠিক আছে, এবং সংকেতটাও একই, কিন্তু ওদের মানে তোমার যে মূলকগুলো সেগুলো একই ধর্মী থাকবে এবং এদের আণবিক ভর বৃদ্ধি অনুযায়ী সাজানো হবে, না প্রথমে কম তারপরে বেশি তারপরে একটু বেশি, এবং এদের ব্যবধানটা থাকবে CH2, এটা মাথায় রাখলেই হবে, CH2 এর ব্যবধান থাকবে। এবার একটু বুঝিয়ে বলি সমগণীয় শ্রেণী কি। প্রথমে ধরো আছে মিথেন CH4, এবার মিথেন থেকে তৈরি হবে কি ইথেন, ব্যবধানটা CH2, অর্থাৎ এর সাথে দেখো তুমি CH2 যোগ করো তখন তুমি এটা পাবে, এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, তাহলে কটা হলো দুটো, এখানে 4টা হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন, তাহলে কটা হলো 6টা, তাহলে C2H6। আবার যখন ইথেন থেকে প্রোপেন হলো এখানে দেখো CH2 এর ব্যবধান পাবে, কার্বন ছিল কটা দুটো, এখানে আছে একটা, 3টে, তাহলে এখানে আছে হাইড্রোজেন 6টা এখানে দুটো, কটা হলো 8টা। আবার তার পরিবারে যখন যাবে সেক্ষেত্রেও কিন্তু পাবে, এটাকে বলা হয় সমগণীয় শ্রেণী, মানে তাদের যে শ্রেণীটা আছে সেই মধ্যে CH2 এর ব্যবধান থাকবে, একই আণবিক সংকেত থাকবে, ঠিক আছে, এবং একই ধর্ম বিশিষ্ট জৈব যৌগসমূহ এগুলো, এটা সমগণীয় শ্রেণী। ক্যাটিনেশন ধর্ম ভীষণ গুরুত্বপূর্ণ, চ্যাপ্টারের প্রথমেই আছে। ক্যাটিনেশন ধর্ম কার্বনে দেখা যায় একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন অপর এক বা একাধিক কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সুস্থির যৌগ গঠন করে। তো জৈব যৌগ অণুতে বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে সুশৃঙ্খল কার্বন শৃঙ্খল গঠন করে। কার্বনের বিশেষ ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বলে। তোমরা জানো যে একটা কার্বনের যোজ্যতা হয় 4, সেই কার্বন উপর একটা কার্বনের সাথে দ্বিবন্ধন, তার সাথে একটা কার্বন যাবে এক বন্ধন, এমনি গঠন হয়ে যায়, শৃঙ্খল গঠন করে, এই যে ধর্মটা সেটাকে আমরা বলবো কার্বনের ক্যাটিনেশন ধর্ম। আচ্ছা 33 দাগের প্রশ্নে রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে ইথিলিন। তো অ্যাসিটিলিন থেকে ইথিলিন যখন আমাকে রূপান্তর করতে বলবে আমার মাথায় প্রথমে আসতে হবে যে অ্যাসিটিলিন আর ইথিলিনের সংকেতটা কি। অ্যাসিটিলিনের সংকেত কি হয় CH3 তো এবার অ্যাসিটিলিন থেকে ইথিলিন কিভাবে তৈরি করতে হয় না H2 এর উপস্থিতিতে PD+BSO4 দিতে হয়, ঠিক আছে, তো দিয়ে দিলাম, দেওয়ার পর দেখো কি হয়ে গেল CH2 উৎপন্ন হয়ে গেল, বাস এটাকে তোমাকে মনে রাখতে হবে। 34 দাগের প্রশ্ন মাধ্যমিক 2019 সালে এসেছে, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়িত সমৃত রাসায়নিক সমীকরণ লেখো। এবার এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি NaOH, যখন বিক্রিয়া করব কি হবে না NaH এর জায়গায় ঢুকে যাবে আর H-টা OH এর সাথে বিক্রিয়া করে জল তৈরি করে দেবে, বাস তাহলে কি তৈরি হয়ে গেছে CH3CNA মানে কি সোডিয়াম অ্যাসিটেট লবণ, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। তাহলে আমাকে লিখতে হবে যে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে তখন সোডিয়াম অ্যাসিডের লবণ আর জল উৎপন্ন হবে। তুমি বুঝতে পারছো লবণ জল কেন উৎপন্ন হবে, কারণ এটা অ্যাসিড এটা ক্ষার, NaOH ক্ষার, তো তাহলে দুটো বিক্রিয়া করতে লবণ জল উৎপন্ন হবে, তাহলে এটা যদি জল হয় এটা নিশ্চয়ই লবণ হবে, ঠিক আছে। এবার দেখো 35 দাগের প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করলে কিভাবে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে। এবার এটা তোমাকে করতে হবে যে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গত হয়, আর যখন ইথানলের সঙ্গে তুমি সোডিয়াম বাইকার্বনেট যোগ করবে তখন CO2 গ্যাস নির্গত হয় না। এবার এটা করলেই তুমি পার্থক্যটা বুঝতে পারবে যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে যুক্ত করলে CO2 গ্যাস নির্গত হয়, আর যখন তুমি ইথানলের সঙ্গে তোমার অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যখন তুমি ইথানলের সঙ্গে যখন তুমি সোডিয়াম বাইকার্বনেট যোগ করবে তখন কোনো গ্যাস নির্গত হবে না, মানে CO2 গ্যাসটা নির্গত হবে না। বেশ তাহলে হয়ে গেল, একটা বিক্রিয়াটা দেখানো আছে নিচেতে। এবার দেখো এটা হচ্ছে 36 দাগের প্রশ্ন, বলা হচ্ছে যে অ্যাসিটিলিন গ্যাসকে পৃথক ভাবে র্যানি নিকেলের অনুঘটক আর
লিনুলার অনুঘটক দ্বারা বিজারিত করলে কি সমীকরণ ঘটে? তো যখন তুমি অ্যাসিডিন গ্যাসকে রানি নিকেলের অনুঘটকে যখন তুমি বিজারিত করবে, তখন অ্যাসিডিন সম্পূর্ণরূপে বিজারিত হয়ে ইথেন উৎপন্ন করবে। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই যে এটা লিনুলার হয়েছে র্যানি অনুঘটক করবে, ঠিক আছে, র্যানি নিকেল করবে, ঠিক আছে। এটা স্প্রিংটা সম্ভবত র্যানি নিকেল থেকে না বলে দিয়েছে এখানে, কি তাহলে স্প্রিংটা ভুল করেছে না অন্য কিছু লিখতে চাইছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, তুমি এটা বুঝতে পারলেই হবে। তো এখানে দেখো এইচ ট্রিপল বন্ড সিএইচ আছে, মানে তোমার অ্যাসিডিন আছে। এখানে যখন তুমি H2 আর র্যানি নিকেল অনুঘটকের উপস্থিতি করবে, তখন কি হবে, হাইড্রোজেন এর সাথে একটা যুক্ত হয়ে যাবে, এর সাথে একটা যুক্ত হয়ে যাবে, নিয়ে আমাদের CH3 উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা আগেও দেখিয়েছি প্রথমে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আলাদা দিয়েছে, এইটা তোমার অনুঘটকটা আলাদা দিয়েছে। অ্যাসিডিন গ্যাসকে একবার লিনুলার অনুঘটক দ্বারা বিজারিত করতে হবে। আচ্ছা, তো লিনুলার অনুঘটক দ্বারা তখন তুমি বিজারিত করবে, একই কেস ঘটবে, একটা করে যুক্ত করবে, কিন্তু এখানে বন্ধন সংখ্যা থাকবে দুটো, এখানে ক্ষেত্রে একটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, 37 দাগের প্রশ্ন এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন। তবে এই প্রশ্নটা আলোচনা করার আগে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে, তোমার যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং তোমাদের জানিয়ে রাখি যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি সেই পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে ফলো করে তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন সেখানে জিজ্ঞাসা করতে পারো। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার তো করবে। আর যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা না পারো, তাহলে সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানিও। এবারে দেখো 37 দাগের প্রশ্ন, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিইথিলিন উৎপন্ন হয়? আমি তোমাদের বললাম যে লাস্টে এটা দেখাবো যে ইথিলিন থেকে আমি পলিথিনটা কিভাবে তৈরি করছি। তো কিছুই না, ইথিলিন বা ইথিনকে তুমি 1,500 থেকে 2,000 অ্যাটমসফিয়ার চাপে তরলে পরিণত করবে। এবার ওই তরল ইথিলিনকে কোনো অক্সিজেন বা পারঅক্সাইড বা Cr2O3 অনুঘটকের উপস্থিতিতে আবার 150 থেকে 200 তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে, তখন ওই যে বহু সংখ্যক ইথিলিন যুক্ত হয়ে একটা দীর্ঘ কার্বন শৃঙ্খল যুক্ত পলিইথিলিন অণু তৈরি হবে। এটা তোমাকে পড়তে হবে। তবে এবারে দেখো এখানে প্রথমে কি করেছে, এই যে CH2 এখানে দেখো N আছে, এই Nটা কিন্তু হাজারের থেকে বেশি, ঠিক আছে, মানে বহু সংখ্যক বলেছে, তো অনেকগুলো সংখ্যক আছে। তো CH2 তাকে আমি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেবো, Cr2O3 এর উপস্থিতিতে এটা আমার তৈরি হয়ে যাবে কি CH2 হোল N, ঠিক আছে। হোল মানে কি, এখানে বহু সংখ্যক কার্বন শৃঙ্খল যুক্ত হতে পারে, সেই জন্য এখানে N অতগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করেনি, N দ্বারা প্রকাশ করেছে। দেখো তুমি ভালো করে বিক্রিয়াগুলো লক্ষ্য করো, বিক্রিয়াগুলো কিন্তু খুবই সহজ। দেখো এখানে CH2 আছে, তুমি এখানে উল্টে দিলে CH2 করে দিলে, আর এখানেও CH2 যেমন আছে করে দাও, শুধু ডবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড করে দাও, বাস। আর থার্ড ব্র্যাকেট দিয়ে নিচেটা এনটা লিখে দাও, তোমার বোঝার সুবিধার্থে সহজভাবে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য। যদিও আমি তোমাদের ফাইনালের জন্য আবারও সাজেশন ভিডিও ক্লাস আবারও আনবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যারা দেখোনি আগের ভিডিওগুলো, অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে সেই ভিডিওগুলো। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।